পদ্মা ব্যাংকের একীভূতকরণের আবেদন বিবেচনা করবে সরকার, ব্রিফিংয়ে অর্থমন্ত্রী। বিস্ফোরক স্ক্যানার না থাকা শাহজালাল বিমানবন্দর দিয়ে রপ্তানি কার্যক্রম ব্যাহত, পরিদর্শনে সালমান এফ রহমান। আগস্টে সার্বিক মূল্যস্ফীতি সারিয়েছে 5.5%। শহর ও গ্রামে বেড়েছে খাদ্য ও খাদ্য বহির্ভূত খরচ। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছে আমি পাতারা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। সরকারি ব্যাংকের সঙ্গে একীভূত হতে পদ্মা ব্যাংকের আবেদন সরকার বিবেচনা করে দেখবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। শেয়ার হোল্ডার ও গ্রাহকদের স্বার্থ মাথায় রেখে সরকার সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। দুপুরে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকের পর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। 2013 সালে যাত্রা শুরু করে তৃতীয় প্রজন্মের ফার্মার্স ব্যাংক। ঋণ কেলেঙ্কারি সহ নানা অনিয়মের কারণে ডুবতে থাকা ব্যাংকটিকে বাঁচাতে 2018 সালে বেশিরভাগ শেয়ার কিনে নেয় রাষ্ট্রায়ত্ত 4 ব্যাংক সোনালী, অগ্রণী, জনতা, রূপালী এবং আর্থিক প্রতিষ্ঠান আইসিবি। ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য 2019 সালে নাম বদলে ফার্মার্স ব্যাংকের নতুন নাম হয় পদ্মা ব্যাংক। চলতি বছরে শুধু 6 মাসেই 120 কোটি টাকা লোকসান গুনছে ব্যাংকটি। জুন শেষে ব্যাংকটির মূলধন ঘাটতি দাঁড়িয়েছে 2100 কোটি টাকা। ভবিষ্যতে যে কোনো ধরনের বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে গত জুলাই মাসে মূলধন দেয়া ব্যাংকগুলোর সাথে পদ্মা ব্যাংককে একীভূতকরণের আবেদন করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ব্যাংকটির একীভূতকরণের আবেদন বিবেচনা করা হবে। আইনটি আগে হতে হবে। এখানে ব্যাংকটিতে যারা শেয়ারহোল্ডার যারা আছে, ব্যাংকটিতে যারা ঋণ গ্রহীতা বা ঋণ দিয়েছে বা ব্যাংকের সাথে ব্যাংকের ডিপোজিট রেখেছে, এখন তাদের ইন্টারেস্ট আমাদের দেখতে হবে। সম্প্রতি বড় অঙ্কের বিদেশি বিনিয়োগ আনতে যুক্তরাষ্ট্র ভিত্তিক ডেল মর্গান অ্যান্ড কোম্পানির সাথে চুক্তি করে পদ্মা ব্যাংক। এ বিষয়ে মন্ত্রী বলেন, নিয়মের মধ্যে থেকে ব্যবসা পরিচালনা করতে হবে ব্যাংকটিকে। যদি বিদেশিরা যদি কোনো পদ্মা ব্যাংকের স্ট্যান্ডিং দেখে, তাদের ব্যালেন্স শিট দেখে যদি মনে করে যে এটি উপযুক্ত বিনিয়োগের জন্য, তারা বিনিয়োগ করবে। এদিকে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে 7টি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের 4টি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একটি করে প্রস্তাব রয়েছে। এসব প্রস্তাবের ব্যয় ধরা হয় 750 কোটি টাকার বেশি। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিস্ফোরক স্ক্যানার ইডিএস মেশিন না থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে রপ্তানি কার্যক্রম কার্যত বন্ধ বলে অভিযোগ করেছেন তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা। তারা জানান, রপ্তানি কার্গো ভিলেজের 2টি স্ক্যানারের একটি অনেক দিন ধরে নষ্ট, অন্যটিও সম্প্রতি বিকল হয়। শাহজালাল বিমানবন্দরে কার্গো পরিবহনে ধস নামায় অনেক ক্রেতা তাদের পণ্য পরিবহনে কলকাতা বিমানবন্দর ব্যবহার করছেন। এতে পণ্য রপ্তানিতে খরচ ও সময় দুটোই বেড়ে যাচ্ছে। এমন ধীর গতিতে চলতে থাকলে ঝুঁকিতে পড়বে বিলিয়ন ডলারের রপ্তানি আদেশ। এ অবস্থায় দুপুরে রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শনে যান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। শাহজালাল বিমানবন্দরের রপ্তানি ভিলেজ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। পরিদর্শনের বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রুহুল আমিন। রুহুল, পরিদর্শনে কি কি অনিয়ম দেখা গেছে, রপ্তানি কার্যক্রম অব্যাহত রাখতে কি কি দিক নির্দেশনা দিলেন সালমান এফ রহমান? এই মুহূর্তে কার্গো ভিলেজের জন্য রপ্তানি যেসব পণ্য যাবে সেগুলো পরীক্ষা নিরীক্ষার জন্য, বিশেষ করে এই পণ্যগুলো যে যাচ্ছে সেগুলোতে যেন যাতে কোনো বিস্ফোরক না যায় বা ক্ষতিকর পদার্থ না যায় বা রাসায়নিক বা অন্য কোনো আগ্নেয়াস্ত্র না যায়, সেগুলো পরীক্ষার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের হাতে 4টি ইডিএস মেশিন আছে। এর 2টি পুরনো এবং 2টি নতুন। যেই পুরনো 2টি সম্প্রতি নষ্ট হয়েছে একেবারেই, একটি আগে থেকেই নষ্ট। 1 সপ্তাহ ধরে যে আরেকটি ছিল, এটি ধীরে ধীরে অল্প
কিছু মাত্রায় চলছিল, এক সপ্তাহ ধরে সেটি পুরোপুরি বন্ধ। আর দুটি নতুন ইডিএস মেশিন বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে আছে। তারা 6 মাস আগে দুটি এনেছে বিদেশ থেকে বসানোর জন্য, কিন্তু তারা এখন পর্যন্ত সেই মেশিনগুলো বসাতে পারেনি। সে কারণে এই রপ্তানি পণ্য পরীক্ষার জন্য এখন কোনো ইডিএস মেশিন বিমানবন্দরে নেই। শুধুমাত্র ডগ স্কোয়াড দিয়ে কিছু পণ্য পরীক্ষা করে বিদেশে পাঠানো হচ্ছে এবং এতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে। এবং সালমান এফ রহমান এই সংবাদ সম্মেলনে যেটি বলেছেন যে বিদেশে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ভাবমূর্তি ছড়াচ্ছে, যে তাদের কাছে বাংলাদেশের বিমানবন্দরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই এবং সে কারণে যারা বাংলাদেশের পণ্যের ক্রেতা আছেন, বড় বড় ক্রেতা প্রতিষ্ঠান আছেন, তারা আপত্তি জানাচ্ছেন এবং তারা বাংলাদেশের ব্যবসায়ীদের কাছ থেকে পণ্য নিতে অনাগ্রহ দেখাচ্ছেন। এইরকম একটি অবস্থা তৈরি হয়েছে। সে কারণে সালমান এফ রহমান আজকে পরিদর্শনে এসেছিলেন এবং তিনি মনে করছেন যে দুটি নতুন স্ক্যানার আনার পরও বসানো হয়নি, 6 মাস ধরে সে দুটিকে ফেলে রাখা হয়েছে। এজন্য তিনি মনে করছেন যে বিমানবন্দর কর্তৃপক্ষ, সিভিল এভিয়েশন অথরিটি বা যারা আছেন তাদের গাফিলতি দেখছেন তিনি, এবং তিনি বলেছেন যে তিনি এটাতে খুবই মর্মাহত হয়েছেন এবং এই ধরনের অব্যবস্থাপনা তিনি বলছেন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবং তিনি বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকও করেছেন। বৈঠক শেষ হয়েছে, তিনি জানালেন যে বিমানবন্দর কর্মকর্তারা তাকে জানিয়েছেন যে 1 সপ্তাহের মধ্যে এই অচলাবস্থার হয়তো নিরসন হবে। সালমান এফ রহমান বলেছেন যে আমাদের আরও 1 সপ্তাহ বা ব্যবসায়ীদের আরও 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে বা এই দুর্ভোগের মধ্য দিয়ে যেতে হবে। এবং তিনি বলেছেন যে এই সমস্যার যদি সমাধান না হয় 1 সপ্তাহের মধ্যে, সেক্ষেত্রে তিনি মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ে আরও বৈঠক করবেন। কারণ তিনি বলছেন যে দেশের রপ্তানিতে একটি ভালো সময় তৈরি হয়েছে। আপনি জানেন যে করোনার পর ইউরোপ আমেরিকায় বড় ধরনের একটি পরিবর্তন এসেছে, জীবনযাত্রা স্বাভাবিক হয়েছে। আবার বাংলাদেশের যারা প্রতিযোগী দেশ পোশাক রপ্তানিতে, সেই দেশগুলো নানা রকম সমস্যায় পড়ছে, যে কারণে বাংলাদেশ পোশাক রপ্তানিতে নতুন একটি সম্ভাবনা তৈরি হয়েছে, খুব ভালো ক্রয়াদেশ আসছে। কিন্তু বিমানবন্দরের এমন অচলাবস্থার কারণে, অব্যবস্থাপনার কারণে পণ্য পাঠানো যাচ্ছে না। আবার পণ্য বিকল্প উপায়ে পাঠাতে গেলে সেখানে সময় বেশি লাগছে, খরচ বেশি লাগছে। সামগ্রিকভাবে এই দুরবস্থা তৈরি হয়েছে এবং সালমান এফ রহমান আজকের পরিদর্শনে তার উদ্বেগ এবং এটি যে দেশের বর্তমানে স্ট্যাটাস বা দেশের যে অর্থনৈতিক অগ্রগতি বা অন্যান্য উন্নয়নের সঙ্গে যায় না, সেই বিষয়টি কিন্তু তিনি বিমানবন্দর কর্মকর্তাদের স্মরণ করে দিয়েছেন এবং দ্রুত এই সমস্যার সমাধানের জন্য বলেছেন। এই ছিল আমার কাছে সবশেষ খবর। শাহজালাল বিমানবন্দর থেকে রপ্তানি ভিলেজের অচল অবস্থা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রুহুল আমিন। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। শিল্প কারখানায় দুর্ঘটনা ও মৃত্যু ঝুঁকি কমাতে শীঘ্রই দেশের 46,100টি কারখানার পরিদর্শন কার্যক্রম শুরু করবে বিডার নেতৃত্বে গঠিত জাতীয় কমিটি। সকালে রাজধানীর এফবিসিসিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে সরকারি উদ্যোগকে সাধুবাদ জানালেও অযথা হয়রানি না করার আহ্বান এফবিসিসিআই সভাপতির। দেশের শিল্প কারখানায় যে কোনো ধরনের দুর্ঘটনা রোধ ও নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিতে কর্মপরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে এফবিসিসিআই। এতে উঠে আসে কারখানার পরিবেশ, অগ্নি নিরাপত্তা সহ নানা বিষয়। বিডার নেতৃত্বে গঠিত জাতীয় কমিটি খতিয়ে দেখবে কারখানার ভবন, অগ্নি নিরাপত্তা, কর্মপরিবেশ সহ 7 ধরনের নিরাপত্তা ব্যবস্থা। 3 মাসের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে পরিদর্শন করা হবে 5,000 কারখানা। চেকলিস্ট অনুসরণ করে শিল্প কারখানা পর্যবেক্ষণ এবং পরিদর্শনের লক্ষ্যে সমন্বিত টিম গঠন করা হয়েছে। এই পর্যবেক্ষণ এবং পরিদর্শনের উদ্দেশ্য হলো শিল্প কারখানাসমূহ কাঠামোগত এবং অন্যান্য দুর্ঘটনা নিরোধকল্পে বিদ্যমান অবস্থা পর্যালোচনা এবং পরবর্তীতে করণীয় নির্ধারণের প্রয়োজনীয় সুপারিশ গ্রহণ করা। পরিদর্শনের জন্য তৈরি পোশাক সহ 68টি শিল্পকে 32টি ক্যাটাগরিতে ভাগ করা হবে। পরিদর্শন দলে সরকারি জনবলের সঙ্গে থাকবে এফবিসিসিআইয়ের প্রতিনিধিরাও। ফলে পরিদর্শন নিয়ে কারখানা মালিকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিডার। আমরা সবসময় আপনাদের সাপোর্ট এবং ফ্যাক্টরি যেটা পজিটিভলি ইমপ্রুভ করা যায় যে বিষয়গুলো, সেগুলো অ্যাড্রেস করব এবং অ্যাড্রেস করে প্রয়োজনে সরকার যে আপনাদেরকে আর্থিক সহ যে কোনো সহযোগিতা দেওয়ার জন্য এখানে রিকমেন্ডেশন আসবে, এই ধরনের একটা চিন্তা ভাবনা। শিল্প কারখানা পরিদর্শনে সারা দেশে 108টি দল কাজ করবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
জুলাই মাসে কম থাকার পর আগস্টে আবারও বেড়েছে মূল্যস্ফীতি। চলতি অর্থবছরের দ্বিতীয় মাসে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে 5.54%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। এর আগে জুলাই মাসে মূল্যস্ফীতি ছিল 5.36%। BBS এর তথ্য অনুযায়ী গত মাসে শহর ও গ্রামে খাদ্য ও খাদ্য বহির্ভূত খাতে খরচ বেড়েছে। এর মধ্যে শহরে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে 5.16% আর খাদ্য বহির্ভূত খাতে 6.13%। BBS বলছে আগস্ট মাসে চাল, সবজি সহ অন্যান্য খাদ্যপণ্যের দাম কমেছে। অন্যদিকে বেড়েছে চিনি, ব্রয়লার মুরগি, ডিম এবং মশলা জাতীয় পণ্যের দাম। এছাড়াও গত মাসে গ্রামে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে 5.67%। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় আগস্টে বেড়েছে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি। এ সময়ে এ খাতের ঋণ প্রবৃদ্ধি দাঁড়িয়েছে 8.42%। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। তবে ঋণ প্রবৃদ্ধির এ হার কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্যমাত্রার চেয়ে কম। গত অর্থ বছরের সাথে মিল রেখে আগস্ট মাসের জন্য বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি 14.8% নির্ধারণ করেছিল বাংলাদেশ ব্যাংক। ব্যাংক কর্মকর্তারা জানান, করোনার লকডাউনের কারণে বছরের মাঝামাঝি সময়ে বেসরকারি খাতের ঋণের চাহিদা কমে যায়। তবে করোনা পরিস্থিতির উন্নতি এবং বৈদেশিক বাণিজ্যের পাশাপাশি ডলারের দর বেড়ে যাওয়ায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি বেড়েছে বলছেন ব্যাংক কর্মকর্তারা। এখন থেকে ব্যাংক টাকার ওপরে লেখা, সিল দেওয়া ও নোটের প্যাকেটে স্ট্যাপলিং না করতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার এই নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, প্রচলিত নোটের ওপর লেখা, সিল, স্বাক্ষর ও বারবার স্ট্যাপলিং করার কারণে অপেক্ষাকৃত কম সময় তা ব্যবহারে অযোগ্যতা হয়ে পড়ছে। আর স্ট্যাপলিংয়ের কারণে নোটের স্থায়িত্ব কমে যাচ্ছে। পাশাপাশি গ্রাহকরা ভোগান্তির শিকার হচ্ছে। তাই নোটের ওপর লেখা, স্বাক্ষর, সিল প্রদান এবং 1000 টাকার নোট ছাড়া নোটের প্যাকেটে স্ট্যাপলিং না করতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আগে এমন নির্দেশনা থাকলেও কার্যকর না হয় ফের প্রজ্ঞাপন জারি করল বাংলাদেশ ব্যাংক। ই-কমার্স নীতিমালার এসক্রো সিস্টেমে ডিজিটাল ই-কমার্স চলছে এনালগ সিস্টেমে। কোম্পানিগুলো গ্রাহকের পণ্য বুঝিয়ে দেওয়ার পরও টাকা আটকে রাখার অভিযোগ পেমেন্ট গেটওয়ে কোম্পানির বিরুদ্ধে। তারা নানা অজুহাত দেখালেও বাংলাদেশ ব্যাংক বলছে ব্যবস্থা নেওয়া হবে শীঘ্রই। জুলাইয়ে পাশ হয় ই-কমার্সের নতুন নীতিমালা। গ্রাহকের অর্থ সুরক্ষায় আনা হয় এসক্রো সিস্টেম। বলা হয়, গ্রাহক পণ্য পাবার পরপরই ছাড় পাবে পেমেন্টকৃত অর্থ। কিন্তু পণ্য ডেলিভারি দেওয়ার পরও দ্রুত টাকা না পাওয়ার অভিযোগ বেশিরভাগ ব্যবসায়ীর। এর প্রভাব পড়েছে পণ্য সরবরাহে। আস্থাহীনতা তৈরি হচ্ছে গ্রাহকের। পণ্য বা টাকা ফেরত না পেয়ে অভিযোগ কেন্দ্রে ভিড় করছেন গ্রাহকরা। যতক্ষণ পর্যন্ত না ডেলিভারি সিস্টেমটাই যদি অটোমেটেড সিস্টেম না করা হয়, যে একজন কাস্টমার ডেলিভারি পাওয়ার সাথে সাথে একটা ওটিপি সিস্টেমে যদি না যায়, ওটিপি পেলে তারা যদি সেটাকে ভেরিফাই করে দেয়, তাহলে সেই সিস্টেমটা সরাসরি ক্যান হিট টু দ্য পেমেন্ট গেটওয়ে এবং বাংলাদেশ ব্যাংক সেই ট্রানজ্যাকশনগুলো জানতে পারে। কিন্তু সেক্ষেত্রে এরা ম্যানুয়ালি ভেরিফিকেশন করে। ই-কমার্স প্রতিষ্ঠানগুলো বলছে, গত 2 মাসে যে পরিমাণ পণ্য ডেলিভারি করা হয়েছে তার 20% টাকা পাওয়া গেছে। এছাড়া নীতিমালা হওয়ার আগের লেনদেনের টাকাও এসক্রো সিস্টেমে দেয়া হয়েছে, যে কারণে আলিশা মার্ট, কিউকম সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কয়েকশো কোটি টাকা গেটওয়েতে আটকা পড়েছে। অভিযোগ জানিয়ে কোম্পানিগুলো চিঠিও দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ে। আমাদের যেমন 450 কোটি টাকার মতো আছে ইয়েতে, এই ফস্টারে। আপনারা যান, তদন্ত করেন, 400 কোটির উপরে টাকা আছে আমার এইখানে প্রোডাক্ট পেন্ডিং আছে হয়তো 200-250 কোটি, 150 কোটির উপরে আমার নিজের সব টাকা যদি আমি এইরকমভাবে ব্যালেন্স না হয়, কবে একটা সময় আমার কোম্পানি ফল করবে। কারণ আমি তো ডেলিভারি একটা সময় দিতে পারবো না। আর এসওপির ক্ষেত্রে আমার মনে হয় এসক্রো সিস্টেমটা পাইলট প্রজেক্ট হিসেবে নেওয়া উচিত। তবে গেটওয়ে কোম্পানিগুলোর দাবি, ডেলিভারি প্রক্রিয়া সনাতন পদ্ধতিতে চলায় এ দুর্ভোগ। এই এন্টায়ার প্রসেসটাকে ম্যানুয়ালি খুব বেশি দিন চালানোটা কষ্টকর হবে। এই পুরো প্রসেসটাকে কিভাবে অটোমেট করা যায়, এটা নিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি। অথরিটির সাথে আমরা কাজ করছি। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। যে স্পিরিটে কাজ করার কথা, সেই স্পিরিটটা তো বাস্তবায়িত হলো না। সেই ক্ষেত্রে তাদের তো ওইভাবে নির্দেশনা দেওয়াই আছে। আমাদের কাছে যদি আমরা যদি এরকম একটা আমাদের কাছে কোনো কমপ্লেন আসে, তাহলে অবশ্যই আমরা এই ব্যাপারে আমরা অ্যাড্রেস করবো। যথাযথ নির্দেশনা আমরা বাংলাদেশ ব্যাংক দেবে। গ্রাহক সুরক্ষায় বাণিজ্য মন্ত্রণালয়কে তৎপরতা বাড়ানোর তাগিদ ভুক্তভোগীদের।
নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বগুড়ার হাট বাজারে উঠতে শুরু করেছে শীতের সবজি, তবে বৃষ্টির অভাবে আগাম সবজির মান নিয়ে শঙ্কায় কৃষক। গত বছরের চেয়ে এবার ভালো ফলনের আশা করছে কৃষি বিভাগ। আগাম শীতের সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন বগুড়ার চাষিরা। ইতিমধ্যেই শিবগঞ্জ ও সদর উপজেলার কিছু অংশে ফুলকপি বিক্রি শুরুও করেছেন কৃষকেরা। গত বছরের চেয়ে এবার বেশি জমিতে ফলবে শীতের সবজি, তাই দামও ভালো পাওয়ার আশা কৃষকদের। তবে সময় মতো পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় সবজির মান নিয়ে কিছুটা শঙ্কিত তারা। বৃষ্টি যদি একটু হালকা হালকা পাতলা না বৃষ্টি হয় তাহলে মনে ফসল ভালো হবে, আর যদি একবারে এঁকে বৃষ্টি যদি না হয় তাহলে সেচে আবাদ করা লাগবে, আর সেই আবাদটা খুব একটা ভালো হয় না। যদি আবহাওয়া পরিবর্তন হয় তাহলে ফলন আল্লাহর রহমত ভালো হতে পারে, আবহাওয়ার উপর হবে নির্ভর। সেপ্টেম্বরে বৃষ্টিপাত কম হলেও অক্টোবরে স্বাভাবিক বৃষ্টিপাতের আশা করছে আবহাওয়া অধিদপ্তর। সেপ্টেম্বর মাসের জন্য বগুড়ার যে স্বাভাবিক বৃষ্টিপাত সেটি হচ্ছে 310 মিলিমিটার এবং অক্টোবর মাসের জন্য স্বাভাবিক বৃষ্টিপাত হচ্ছে 126.9 মিলিমিটার। তো আমরা যদি অক্টোবর মাসে স্বাভাবিক বৃষ্টিপাতটাও পেয়ে যাই তবে কৃষকের ফসলের কোনো ক্ষতি হবে না এবং সেক্ষেত্রে কৃষক উপকৃত হবেন। কৃষি বিভাগ বলছে বিরূপ আবহাওয়ার প্রভাব পড়বে না আগাম সবজিতে। আবহাওয়ার যে বৈরী ভাবটা এটাই তো সাময়িক, কারণ নিম্নচাপের কারণে প্রচন্ড গরম পড়ছে। বৃষ্টি হলে ধানের জন্য ভালো হয়, আবার বৃষ্টি হলে সবজির জন্য বিপজ্জনক হয়। এবছর 2750 হেক্টর লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও এরই মধ্যে 3380 হেক্টর জমিতে সবজির আবাদ শুরু হয়েছে। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। এবার শেয়ার বাজারের খবর। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে মূল্যসূচক বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এ সময় ঢাকার শেয়ার বাজারে 134 কোটি টাকার বেশি লেনদেন বাড়লেও দর হারিয়েছে লেনদেনে অংশ নেয়া 59.5 প্রতিষ্ঠান। অন্যদিকে সূচক কমলেও লেনদেন বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। বুধবার লেনদেন শুরু থেকে সূচকের উত্থান ঢাকা স্টক এক্সচেঞ্জে। দিন শেষে প্রধান সূচক DSE-X বেড়েছে 5.61 পয়েন্ট, অবস্থান করছে 7,302 পয়েন্টে। সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনও। ডিএসসিতে মোট লেনদেন হয়েছে 2269 কোটি 46 লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে 134 কোটি টাকা বেশি। হাতবদলে অংশ নেওয়া 376টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 115টির, কমেছে 223টির এবং অপরিবর্তিত 38টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকার আজ প্রথম অবস্থানে রয়েছে ওরিয়েন্ট ফার্মাসিউটিক্যালস, দ্বিতীয় বেক্সিমকো লিমিটেড, লাফার্জ হোলসিম রয়েছে তৃতীয় অবস্থানে। শতাংশের দিক থেকে দরবৃদ্ধি তালিকার শীর্ষে রয়েছে সি পার্ল হোটেল অ্যান্ড রিসোর্ট, দ্বিতীয় ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট এবং তৃতীয় অবস্থানে আইসিপি। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 11.65 পয়েন্ট, অবস্থান করছে 21,323 পয়েন্টে। লেনদেন হয়েছে 91 কোটি 38 লাখ টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।